হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো মৌর্য সাম্রাজ্য আমরা পড়ব হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এখানে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে সম্রাট অশোক। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য এই শাসন বংশের প্রতিষ্ঠাতা। তিনি ভারতের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিল চাণক্য। চাণক্যের হলো ছদ্মনাম কৌটিল্য। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের হলো কৌটিল্য, তার ছেলে হলো অশোক। অশোক সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট। তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এই মৌর্য চলে গেল। এখন গুপ্ত। গুপ্ত হলো প্রথম চন্দ্রগুপ্ত। এখানে মৌর্য বললে চন্দ্রগুপ্ত মৌর্য আসবে, আর এখানে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা সমুদ্রগুপ্ত। তারপর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা এবং ভারতের নেপোলিয়ন বলা হয়। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় তার দরবারে অনেক প্রতিভাবান জ্ঞানীগুণী ছিল, যেমন কালিদাস, নাগার্জুন, ভট্ট। আর্যভট্ট আহ্নিক ও বার্ষিক গতি নির্ণয় করেন। চীনা পর্যটক ফাহিয়েন তার আসে। এখন মৌর্য চলে গেল, গুপ্ত চলে গেল। গুপ্ত পরবর্তী এখন হলো কি? গুপ্ত পরবর্তী এখন হলো যুগ। গুপ্ত পরিবর্তনের যুগ হলো শশাঙ্ক। এখন এই সময় দীর্ঘকাল কেউ শাসন করে। এখানে দেখি যে শশাঙ্ক নিজেকে শশাঙ্ক স্বাধীন রাজা বলে ঘোষণা করে, তাই তাকে বাংলার প্রথম নরপতি বলা হয়। রাজধানী কর্ণ সুবর্ণ। মৌখরীরাজ এই শশাঙ্ক এই যে শশাঙ্ক ছিল মৌখরীরাজ গ্রহবর্মার অধীনে একজন সামন্ত রাজা, আর এর বন্ধু ছিল দেবগুপ্ত। ঠিক আছে, দেবগুপ্ত যখন এই স্বাধীন রাজা হিসাবে নিজেকে ঘোষণা করে, তখন মৌখরীরাজ বিষয়টা ভালোভাবে নেয়নি। তখন এই আহ, শশাঙ্ক সবসময় ভয় থাকতো যে মৌখরীরাজ গ্রহবর্মা তাকে আক্রমণ করবে, কিন্তু শশাঙ্কের বন্ধু হচ্ছে দেবগুপ্ত। সে দেবগুপ্তই উল্টা মৌখরীরাজ গ্রহবর্মাকে আক্রমণ করে। তার আগে হচ্ছে এ যখন নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে, তখন মৌখরীরাজ গ্রহবর্মা এবং পুষ্যাপতির ছেলে হচ্ছে প্রভাকর বর্ধন বড় ছেলে, রাজ্যশ্রী হলো বেটি, তারপর রাজ্যবর্ধন হর্ষবর্ধন। এই মৌখরীরাজ গ্রহবর্মার সাথে রাজ্যশ্রীর বিয়ে হয়। দুই রাজ্য এখন এক জায়গায় হয়ে গেল। যখন দেবগুপ্ত গ্রহবর্মাকে আক্রমণ করে, তখন শ্বশুর পুষ্যপতি ছিল অসুস্থ। এই মৌখরীরাজ গ্রহবর্মাকে দেবগুপ্ত মেরে ফেলে। রাজ্যশ্রীকে ধরার জন্য পিছু নিয়ে এসে শুনে প্রভাকর বর্ধন আসলে প্রভাকর বর্ধনক কি এই দেবগুপ্ত মেরে ফেলে। তারপর সিংহাসন বলে সিংহাসন বসে দেবগুপ্তকে ধরার জন্য গেলে তার সাথে যুদ্ধ এবং রাজ্যবর্ধন দেবগুপ্তকে মেরে ফেলে। আর হলো শশাঙ্কের সাথে রাজ্যবর্ধনের কি বন্ধুত্ব স্থাপন হয়। রাজ্যবর্ধন শশাঙ্ক বন্ধুত্ব হয়। পরবর্তীতে রাজ্যবর্ধনও মারা যায়, রাজ্যবর্ধনকে মেরে ফেলে। তারপর হর্ষবর্ধন সিংহাসনে বসে তিনি শপথ করেন পৃথিবীকে গৌরশূন্য করে দিবে। শশাঙ্ক হর্ষবর্ধন আক্রমণ করে ব্যাপক যুদ্ধ হয়। তার সভাকবি হর্ষচরিত রচনা করেন। এই হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজ্যসভায় আসে। এই হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজধানী পাটলিপুত্র নালন্দা বিশ্ববিদ্যালয় শিলাপদের কাছ থেকে দীক্ষা নেয়। মৎস্য নয় অরাজকতা কাটে আসলো পাল। ঠিক আছে, আসলো পাল। বরেন্দ্র অঞ্চল প্রায় 400 বছর চর্যাপদ রচিত হয়। 27 বছর শাসন করে, 17 পুরুষ ধরে শাসন করে বংশানুক্রমিক। পাল হলো গোপালের ধর্মপাল, সম্পুর বিহার ক্রমশীল, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ ইত্যাদি উপাধি লাভ করে। ইনি হলো শ্রেষ্ঠ, ধর্মপাল হলো শ্রেষ্ঠ। তারপরে রয়েছে অবনতি ও পুনরুদ্ধারে পড়া লাগবে না। অবনতি ও পুনরুদ্ধার দ্বিতীয় মহিপাল বরেন্দ্র অঞ্চল, আর দ্বিতীয় মহিপাল রামপাল দিব্যকে পুনরুদ্ধার করে। এখানে দ্বিতীয় মহিপাল সাথে কৈবর্ত বিদ্রোহ হয়, কারণ মাছ ধরতে মদন পাল, নামে মদন কাব্যে মদন, এখান থেকে শেষ হলো পাল সাম্রাজ্য। এখানে সেনরা ব্রাহ্মণ ছিল, কিন্তু পালরা ছিল হলো বৌদ্ধ।
পাল রাজাদের শেষ সময় ভারতের দাক্ষিণাত্য থেকে সেনরা চাকরির জন্য আসে, হিন্দুরা ক্ষমতাসীন হয়ে ওঠে। এই সামন্ত রাজা ছিল হেমন্ত সেন ইনি প্রতিষ্ঠাতা করে। বিজয় সেন বিজয় সেন মদন পালকে আক্রমণ করে। পরম ভট্টারক মহারাজা ধীরাজ খুব বড় যোদ্ধা ছিল। বিজয় সেন সমগ্র বাংলা জয় করে সামন্ত রাজা থেকে সার্বভৌময় পাল বংশ আউট করে ফেলে। বলরাম সেন জ্ঞানী ছিল, লক্ষণের বাপ হলো বলরাম। দানসাগর এবং অদ্ভুত সাগর রচনা করে লক্ষণ সেন। দান শেষ কৌলিন্য প্রথার প্রবর্তক লক্ষণ সেন রাজধানী গৌড় থেকে নদিয়া নিয়ে যায়। ভালো শাসক ছিল। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করে। এই ঝাড়খণ্ডের জঙ্গল থেকে তেলিয়াগড়ের গিরিপথ দিয়ে আসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইনি তুর্কি আফগানিস্তান বাংলা জয় করে। জাতিতে হলো তুর্কি, আফগানিস্তান বাংলা জয় করে। গজনী সুলতান মোহাম্মদ ঘুরি, যার কাছে চাকরির জন্য যান। দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেকের কাছে চাকরির যে অযোধ্যার শাসক। এই বখতিয়ারের খলজির বংশ হলো খিলজি বংশ। হ্যাঁ, শিরান খিলজি, ওয়াস খিলজি, আলী মর্দান, এগুলা পড়া লাগবে না। দিল্লির সুলতান ইলতুৎমিশ বাংলার রাজা হুমায়ুন খলজিকে আক্রমণ করে বাংলা স্বাধীন ছিল, বাংলা প্রদেশে পরিণত হলো। ঠিক আছে, দিল্লির শাসকপন্থা তখন বাংলাকে স্বাধীন করত। এখন আমরা এটা দেখি। ইলতুৎমিশ দিল্লির পর বাংলার দিকে আসেন। বখতিয়ার খলজি শুধুমাত্র বাংলায় শাসন করত, কিন্তু ভারতে চলতো দিল্লির শাসন। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু রাজা দাহেরকে আক্রমণ করে। তরাইনের যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে পৃথ্বীরাজ চৌহান দিল্লির সালতানাত ঘুরির কৃতদাস সুলতান কুতুবুদ্দিন আইবেক, যিনি দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেন, স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবেক। এদিকে দিল্লির শাসন এখানে কুতুবুদ্দিন আইবেকের ইলতুৎমিশ কুতুবুদ্দিন প্রতিষ্ঠা করেন। এই শীটের থেকে একই বিষয়, এটা দেখলে ভালো আর এটা চোখ খুলে যায়। তো যাই হোক, কুতুবুদ্দিন আইবেক উপমহাদেশের স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠান। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা সুলতান কুতুবুদ্দিন আইবেক দানশীলতার জন্য তিনি লাক্স বক্স উপাধি পান। তিনি দিল্লির বিখ্যাত কুতুব মিনার নির্মাণ করেন। এটা দিল্লিতে চলছিল, আর এদিকে তো বাংলা আছেই। ঠিক আছে, কুতুবুদ্দিন আইবেকের পর শামসুদ্দিন ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবেকের পর ক্ষমতায় আরোহণ করে তার জামাই ইলতুৎমিশ। তিনি তুর্কিদের মধ্যে শ্রেষ্ঠ। তাকে দিল্লির সুলতানাতের এটা কুতুবুদ্দিন আইবেক প্রতিষ্ঠাতা, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। মুসলিম শাসকদের মধ্যে তিনিই প্রথম মুদ্রা চালু করেন। তিনি কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন। কুতুবুদ্দিন আইবেক শুরু করে আর শেষ করে তার জামাই। আর এই কুতুবুদ্দিন আইবেক তার ছেলে, এই যে কুতুবুদ্দিন আইবেক ইলতুৎমিশ দিল্লির পর বাংলার দিকে নজর, তার ছেলে নাসির তার অভিযানে পাঠায়। 1727 সালে বাংলা আবার দিল্লির প্রদেশে পরিণত হয়, কিন্তু এই বাংলাকে ফখরুদ্দিন মোবারক শাহ 1358 থেকে 50 বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান, এটা মুসলমান বাংলার শাসন আসলো। ঠিক আছে, তাহলে ওই লক্ষণ সেনের পর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আর বখতিয়ার খলজির থেকে কে নিয়েছিল? ইলতুৎমিশ। এখন ইলতুৎমিশের পর আসলো ফখরুদ্দিন মোবারক শাহ। এটা প্রথম স্বাধীন সুলতানি যুগ সূচনা করে ফখরুদ্দিন মোবারক শাহ। যখন সূচনা হয় ইবনে বতুতার সময় আসে। এই ফখরুদ্দিন মোবারক শাহ এদিকে শাসনে চলে। ঠিক আছে, তার পরবর্তী ক্রমে আর এদিকে চলে হলো দিল্লির সালতানাতের। ঠিক আছে, এই হলো বিষয়। তো শামসুদ্দিন ইলতুৎমিশ সুলতান রাজিয়া, ইলতুৎমিশের কন্যা রাজিয়া ইনখালি প্রথম নারী ছাড়া আর কিছুই নয়। আর এদিকে গিয়াসউদ্দিন বলবন, এই যে গিয়াসউদ্দিন বলবন
গিয়াসউদ্দিন বলবন মহান শাসক, ব্লাড অ্যান্ড আর্মি পলিসি, ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খসরু অলঙ্কার করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি প্রথম মুসলিম শাসক হিসেবে দক্ষিণ ভারত জয় করেন। ইবনে বতুতা তাকে দিল্লির শ্রেষ্ঠ এই আলাউদ্দিন খলজি আলাবক, ঠিক আছে, তিনি দক্ষিণ ভারত জয় করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন। মোহাম্মদ বিন তুঘলক তিনি খুব প্রভাবশালী একজন শাসক ছিলেন। তার সময় ইবনে বতুতা ভারতবর্ষে আগমন করে তিনি রাজধানী দিল্লি থেকে দেবনগরতে স্থানান্তর করে। মোহাম্মদ বিন তুঘলকের একজন সেনাপতি হলো খান জাহান। তিনি খান জাহান 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন, সোনা রূপার পরিবর্তে তামার নোট চালু করেন। মোহাম্মদ বিন তুঘলক আসলো লোদি বংশ। এই লোদি বংশই বাবরের কাছে পরাজিত হয়। এ গেল দিল্লির। আর এ যাবে হলো বাংলার শাসন। বাংলা ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিনের পর আসবে ইলিয়াস, তারপর গিয়াসউদ্দিন, ঠিক আছে, গিয়াসউদ্দিনের পর নাসিরউদ্দিন নুসরত, আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ। এই নামগুলো মুখস্থ করা লাগবে আর কে কী করছে। তাহলে শামসুদ্দিন ইলিয়াস তিনি বাংলার নামকরণ করে বাংলা হলের কার শামসুদ্দিন, হ্যাঁ বাংলা হ। আর গিয়াস ভাই, যে আমাকে হলে গিয়াস ভাই, তিনি সাহিত্য নয় পার্শ্বকবি হাফিজের সাথে যোগাযোগ করতেন। নাসিরউদ্দিন নুসরত শাহ নাসির বড়সোনা মসজিদ, কদম রসুল ভবন বাগেরহাটে মিঠাপুকুর। আর আলাউদ্দিন সেই আলাবক তিনি বাংলার শ্রেষ্ঠ, ওদিকেও শ্রেষ্ঠ, এটি বাংলার শ্রেষ্ঠ গৌড়ের, তিনি গৌড়ের ছোট মসজিদ নির্মাণ করে। গিয়াসউদ্দিন মাহমুদ স্বাধীন সুলতান শেরশাহ এক আক্রমণ করে। কে? শেরশাহ। তো এই যে শেরশাহ আক্রমণ করলো কাকে? শেরশাহ আক্রমণ করলো বাংলার এখানে গিয়াসউদ্দিন। শেরশাহ আক্রমণ করলে গিয়াসউদ্দিন মাহমুদকে শেষ সুলতান মাহমুদ গিয়াসউদ্দিন আক্রমণ করে গৌড় বাংলা দখল করে নিল। আর এদিকে দিল্লিত কিন্তু মুঘল সাম্রাজ্য দিল্লিতে এদের লোদিক পরাজিত করে এখানে দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা দ্বারা বাংলা হলো শেরশাহ। এই শেরশাহর সাথে আবার হলো জহির মোহাম্মদ বাবর। ওটা পরে যাচ্ছে। শেরশাহ বাংলার থাকলো। আর এদিকে চলে আসলো হলো আকবর। আর পানিপথের যুদ্ধ হয় 3 বার, 1526, 1556, 1561, ঠিক আছে, এগুলা দেখে নেবে। বাবর আর ইব্রাহিম লোদি, বাবর আফগান নেতা হিমু, ঠিক আছে। তাহলে আমরা এখন দিল্লির শাসন দেখি। দিল্লিতে মুঘল বংশ সম্রাট বাবর 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজয়ের সংকট বসে। হুমায়ুন তিনি গৌড় বাংলা দখল করে এর নাম রাখেন জান্নাতবাদ। হুমায়ুন স্যার গৌড় দখল করে তিনি বাড়ি ফেরার পথে শেরশাহ আবার তাকে আক্রমণ করে, ক্ষমতা হারায়। 1955 তিনি আবার পুনরুদ্ধার করে। লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে মারা যায়। আকবর বাবার মৃত্যুর পর 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসে। 1556 সালে আফগান নেতা হিমুর তাকে আক্রমণ করলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়। সেনাপতি বৈরম খাঁ জিতে আকবর জিজিয়া কর রহিত করে, দিনই এলাহি চালু করে। তার আমল বাংলা সাল গণনা শুরু। অমৃতসরের স্বর্ণমত। তার রাজ্যসভায় ছিল আবুল ফজল টোডরমল। আবুল ফজল আইনি আকবরী গ্রন্থ রচিত হয়। বীরবল মানসিংহ। এই গেল সম্রাট জাহাঙ্গীর। ভাদু সম্রাট তিনি বারভুইয়া দমন করার জন্য ইসলাম খানকে বাংলার সুবেদার পাঠান। এছাড়া তিনি সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সময় ভারতে আসে, নিজের নামে মুদ্রা চালু করেন। আগ্রার দুর্গ ঢাকার রাজধানী। সম্রাট শাহজাহান হলের কর্মচারী শাহজাহান তিনি তাজমহল নির্মাণ করেন। লালকেল্লা, ময়ূর সিংহাসন 1628 থেকে 58 সালে এই তাজমহল নির্মাণ হয়। দারা সুজা আওরঙ্গজেব তার ছেলে। এখানে আরেকটু বিস্তারিত আমরা দেখি, সেটা হচ্ছে এই হলো শাহজাহান। ওস্তাদ ঈশা খাঁ 20,000 শ্রমিক 22 বছর, তিনি লালকেল্লা
বাঘ নাই কিন্তু, লালকেল্লা, ময়ূর সিংহাসন এগুলা নির্মাণ করে আওরঙ্গজেব। এখানে ধর্মপরায়ণ একজন ব্যক্তি, আওরঙ্গজেব ধর্মপরায়ণ ব্যক্তি। জিন্দা ফতেহ আলমগীরে তার আমলে বাংলার শাসনকর্তা ছিল শায়েস্তা খান। বাংলা, এই যে শায়েস্তা খান, আওরঙ্গজেবের শায়েস্তা খান, আওরঙ্গজেবের মামা, আওরঙ্গজেবের মামাকে শায়েস্তা খান বাংলা শাসন করত। ঠিক আছে। মাহমুদ শাহ, মাহমুদ শাহ পারস্যের নাদির শাহ আক্রমণ করলে কোহিনূর হীরা, ময়ূর সিংহাসন এই নাদির শাহ আবার নিয়ে যায়। মাহমুদ শাহ এই নাদির শাহ আবার নিয়ে যায়। দ্বিতীয় বাহাদুর এই মুঘল সম্রাটের শেষ, তাকে মুঘল সম্রাটের সিপাহী বিদ্রোহের পর তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। এটা চললো দিল্লির শাসন, এটা চললো কি দিল্লির শাসন। আর ওদিকে শেরশাহ, শেরশাহ বাংলা অধিকার করে নেয়। শেরশাহ বাংলা অধিকার করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে, ঘোড়ার টাক, কিতাবুল ও পাটরা। ঠিক আছে। তিনি সুর বংশে, তিনি আবার লালবাগ দুর্গ নির্মাণ করে। সম্রাট আকবরের সময়কালে বাংলা বারভূয়াদের উত্থান ঘটে এবং রাজধানী এই আমাকে ভাদু জাহাঙ্গীর, ভাদু জাহাঙ্গীর এবার প্রেমিক পুরুষ এই বাংলার সুবেদার হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবেদার এর প্রেমিকা ইসলাম খানের সাথে এখানে বিয়ে হয়। এই জন্য এর বারভূয়া ঈশা খান, মুসা খান এদের দমন করাকে ইসলাম খানকে পাঠান। তাহলে জাহাঙ্গীরের সুবেদার হলো ইসলাম খান, জাহাঙ্গীরের সুবেদার হলো ইসলাম খান। বারভূয়া দমন রাজধানী হয় ঢাকার নাম দেয় জাহাঙ্গীরবাদ। ঠিক আছে। সে আবার ধোলাই খান, মুসা খানকে দমন করে। মুসা খানের সাথে হলো এর গার্লফ্রেন্ড, জাহাঙ্গীরের গার্লফ্রেন্ডের বিয়ে হয়। এজন ঈশা খান এজন ইসলাম খানকে পাঠান। আর শাহজাহান, এই শাহজাহানের পুত্র হলো শাহ সুজা। শাহ সুজা বিনা সুদে ইংরেজদের অবাধে চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন। আর শাহজাহান হলের কর্মচারী, শাহজাহান হলের কর্মচারী শাহজাহান তার ছেলে হলো সুজা, শাহজাহান তার ছেলে হলো সুজা। আর জাহাঙ্গীরের হলো ইসলাম খান। আর এখানে আওরঙ্গজেবের মামা হলো শায়েস্তা খান। আওরঙ্গজেবের মামা চট্টগ্রাম থেকে পর্তুগিজরা বিতাড়িত করার নাম দেন জান্নাত বাট। টাকা 8 মণ চাল, পরিবিবির কন্যা, ছোট কাটরা মসজিদ, লালবাগ 7 গম্বুজ মসজিদ। তার জামাই হচ্ছে আবার আজম, তার জামাই হচ্ছে আজম। এই লালবাগ কেল্লা, লালবাগ শুরু করে আর শেষ করে কে শায়েস্তা খান। এখন আমরা দেখে নেই। তা লালবাগ কেল্লা শায়েস্তা খান শুরু করে, শায়েস্তা খান শুরু করেছিল আজম। আর লাল কেল্লা, খালি লাল কেল্লা শাহজাহান, হলের কর্মচারী শাহজাহান, এই পিয়ন শাহজাহান খালি লাল কেল্লা খায়। আর বাঘটাকে লালবাগ, লালবাগ কেল্লা, লালবাগ হলো শায়েস্তা, বাঘ হলো বাঘ, শায়েস্তা হলো বাঘ। ছোটো কাটরা শায়েস্তা খান, আফগান দুর্গ শেরশাহ, 7 গম্বুজ শায়েস্তা, ঢাকা মীর জুমলা। তো মুঘল আমলের এই যে এবং বাংলার যে স্থাপনাগুলা এই শীটে ভালো করে দেওয়া আছে, তো এখান থেকে দেখে নিব। ঠিক আছে, এখান থেকে আমরা ভালো করে এটা দেখে নিব। তো এই যে শায়েস্তা খানের পর বাংলার আবার সুবাদার হয় বাবা মুর্শিদ কুলি খান। বাংলার সুবাদার প্রথম মুঘলদের অধীনে চাকরি করত, পরবর্তী সুবাদার হয়। মুর্শিদ এই সুযোগে বাংলাকে স্বাধীন করলেন, মুঘল থেকে আলাদা করলেন। তিনি বাংলায় চালু করেন নবাবী শাসন। তিনি বাংলায় চালু করেন নবাবী শাসন। ওই যে ফখরুদ্দিন মুবারক শাহ, বাংলায় প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ। ঠিক আছে। আবার তারপর হলো সুবাদার চলতো। ঠিক আছে। এই যে ফখরুদ্দিন মুবারক শাহ প্রথম স্বাধীন সুলতান, এই যে এই পর্যন্ত চলতে। তারপর মুঘল সম্রাট চলে আসে, মুঘলদের সুবাদার শাসন করত, মুঘলদের এই সুবাদারগুলা শাসন করতো শায়েস্তা খান। এই শায়েস্তা খানের পরেই আসলো বাংলার সুবাদার হলো বাবা মুর্শিদ কুলি খান। তিনি বাংলার প্রথম স্বাধীন নবাব। এটা হলো নবাবী শাসন, এটা নবাবী শাসন আর এটা সুলতানি শাসন। ফখরুদ্দিন মুবারক শাহ হলো ফকির, তো তাও আবার সুলতানের ভাব নাই, ফখরুদ্দিন মুবারক শাহ। আর বাবা মুর্শিদ কুলি খান, এটা হলো নবাবী বংশ। তো নবাবী বংশ যাই হোক, বাংলার রাজধানী চলে যায় মুর্শিদাবাদে। বাংলার প্রথম স্বাধীন নবাব হলো বাবা মুর্শিদ কুলি খান। বাংলার রাজধানী চলে যায়। জামাই সুজাউদ্দৌলা খুব ছোট পদে চাকরি করত।
খুব ছোট পদে চাকরি করতো। জামাই সুজাউদ্দৌলার পরে আসলে সরফরাজ, সুজাউদ্দৌলার ছেলে সরফরাজ খান, সুজাউদ্দৌলার ছেলে সরফরাজ খান। তো সরফরাজ খান সিংহাসনে বসার পর জগৎ শেঠ রায়দুর্লভ বড় ব্যবসায়ী, তাকে তার হট্টগোল লেগে গেল আলীবর্দী। তো এর সরফরাজের কাছেই কাজ করতো কি আলীবর্দী, সরফরাজের কাছে কাজ করতে হলে আলীবর্দী সরফরাজকে চাকু মেরে দিল, চাকু মেরে দিয়ে সিংহাসনে বসে গেল। ঠিক আছে। 3 নাম্বার ছেলে হলো সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা আসল নাম হলো মির্জা মোহাম্মদ। সিরাজদৌল্লার বাবা হচ্ছে আমেনা, মা হচ্ছে আমেনা, বাবা হচ্ছে জৈনুদ্দিন। তো এখানে সিরাজদৌল্লা 1526, ঘোষেট বেগম খালাতো ভাই শৌকতজন ইংরেজদের পক্ষে ছিল। জগৎ শেঠ রায়দুর্লভ সময় ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে ইংরেজরা, সিরাজকে না জানিয়ে। অন্ধকূপ হত্যা রয়েছে, কলকাতার নাম রাখলেন আলীনগর। মীর জাফর, তারপর হচ্ছে মীর কাসিম হলো স্বাধীন চেতা ছিল। রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গে নিয়ে যায়, শুল্ক দেওয়া লাগবে না, সরিয়ে দিলে তিনি মুঘল সম্রাট, তাকে সিংহাসন থেকে ইংরেজরা সরিয়ে দিলে তিনি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের, দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ফকির সন্ন্যাসীদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে একটা যুদ্ধ করে, সেটাই হলো বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সর্বভারতীয় যুদ্ধ। আর লর্ড ক্লাইভ এই যুদ্ধে কি বাংলার এরা সবাই পরাজিত হয়। তো দ্বিতীয় শাহ আলমের সাথে রবার্ট ক্লাইভের একটি চুক্তি হয়, সেটা হলো এলাহাবাদ চুক্তি, যে বাংলা বিহার উড়িষ্যার কি রাজস্ব আয়ের ক্ষমতা পায় ইংরেজরা। তো বক্সারের যুদ্ধ, এই যে এলাহাবাদ চুক্তি, পলাশী ও বক্সারের যুদ্ধে ইংরেজদের পক্ষে নেতৃত্বে লর্ড ক্লাইভ দিল্লির সম্রাট এবং শাহ আলমের সাথে বাংলা উড়িষ্যার দেওয়ানি লাভের পর দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন হয়। মানে এই রাজস্ব আদায় করবে ইংরেজরা, কিন্তু শাসন করবে কে? রাজারা। এটাই হলো দ্বৈত শাসন। তো এই দ্বৈত শাসন ব্যবস্থার জন্য এর শাসন ব্যবস্থা রাজস্ব, দেশ রক্ষা এবং রাজস্ব আদায় করবে কারা? ইংরেজ। আর দেশ পরিচালনা, বিচার বিভাগ। রবার্ট ক্লাইভ প্রবর্তিত শাসন আইন ইংরেজ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং এদের অবহেলায় কি একটা দুর্ভিক্ষ হয়, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। 76-এর মন্বন্তর, এটা 1770 খ্রিস্টাব্দে অনাবৃষ্টির ফলে। এটা বাংলা সাল হলো 1176 আর ইংরেজি হলো 1770। 1176 বাংলা আর ইংরেজি হলো 1770। এখানে 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যায়, তাহলে কি হয় বাপরে। তো লর্ড ক্লাইভ গভর্নর, এলাহাবাদ চুক্তি, দ্বিতীয় শাহ আলমের সাথে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি, দ্বৈত শাসন এবং দুর্ভিক্ষের সময় গভর্নর ছিল কিন্তু লর্ড কার্টিয়ান। লর্ড ক্লাইভ ইনি প্রথম ব্রিটিশ ভাইসরয়। দ্বৈত শাসন ব্যবস্থা, পলাশীর যুদ্ধ। লর্ড কার্টিয়ান 76 সময় দুর্ভিক্ষে গভর্নর ছিলেন। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন। প্রথম রাজস্ব বোর্ড, 5 শালা ভূমি, রাজধানী মুর্শিদাবাদ টু কলকাতা মাদ্রাসা, পরে আলিয়া মাদ্রাসা স্থাপন করেন। ঠিক আছে। ওয়ারেন হেস্টিং কর্ণদাদু সিভিল সার্ভিস, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন। কর্ণদাদুর পরে আছে ডাল। এই ডালহৌসি খুবই গুরুত্বপূর্ণ। গোটা ভারতের গভর্নর ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। লর্ড ওয়েলসলি এটা কলেজ প্রতিষ্ঠা, বাংলা বিভাগ চালু, টিপুর সাথে যুদ্ধ করে। তো বেন্টিং উপমহাদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন, ফরাসি পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন। কলকাতা মেডিকেল কলেজ এবং সতীদাহ। বেন্টিং ডালহৌসি, এটা ডাল খায়, বিধবা বিবাহ চালু করেন। 1856 রেল যোগাযোগ, টেলিগ্রাম, সমাজের বিস্তার। ঠিক আছে। লর্ড ক্যানিং ভারতের জেনারেল, এখানে কি 1757 কলকাতা ইস্ট ইন্ডিয়া অপসারণ ঘটে। রানী দ্বিতীয় এলিজাবেথের শাসন শুরু হয়। কাগজি মুদ্রা, তাহলে লর্ড ক্যানিং, কাগজের মুদ্রা, পুলিশি ব্যবস্থা।
কাগজের মুদ্রা পুলিশি ব্যবস্থা, লর্ড মেয়ো প্রথম আদমশুমারি, রিপন শিক্ষা কমিশন, শিক্ষা কমিশনের জন্য হান্টার কমিশন, রিপন লিটন অস্ত্র ব্যবস্থা, কার্জন বঙ্গভঙ্গ 16 অক্টোবর, বঙ্গভঙ্গ লর্ড কার্জন পূর্ব ও পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর এবং ফুলারকে অধ্যা ফুলার লর্ড বঙ্গভঙ্গ রদ করে লর্ড বঙ্গভঙ্গ রদ করে লর্ড হান্ডিস কলকাতা রাজধানী কলকাতাকে দিল্লিতে স্থানান্তর করে লর্ড মাউন্ট ব্যাটেন শেষ গভর্নর ভাইসরয় বড়লাট 1703 জুন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে র্যাডক্লিফ সীমানা নির্ধারণ করেন। তাছাড়া আমরা আরও দেখতে পাই যে রাজা রামমোহন রায় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর কর্তৃক রাজা উপাধি পান। আকবর দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ভারতবর্ষের প্রথম আধুনিক পুরুষ, হিন্দু প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠা, ব্রাহ্মণ সমাজের সতীদাহ উচ্ছেদের জন্য আন্দোলন, ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহ চালুর জন্য আন্দোলন, বাংলা গদ্যের জনক বিরাম চিহ্ন এবং প্রচলন, নবাব আব্দুল লতিফ হল মোহামেডান লিটারেরি সোসাইটি, লতিফ হল মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। মুসলমানদের জন্য পাশ্চাত্য শিক্ষা, মুসলমানদের জন্য আধুনিক শিক্ষা, মোহামেডান লিটারেরি অ্যাসোসিয়েশন, আর পাশে আমির আলী হল সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তার উল্লেখযোগ্য গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম, লন্ডনের ব্রিটিশ থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি সৈয়দ আমির আলী হল, স্যার সৈয়দ আহমদ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠাতা, আলিগড় আন্দোলনের প্রবক্তা, মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রয়োজন উপলব্ধি, হাজি মোহাম্মদ দানেশ, দানবীর বা হাতেমতাই এবং 1806 সালে মুহসিন ট্রাস্ট গঠন করেন।